জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গলসোনার পরিবার থেকে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। জীবনের কিছু কথা মনে পড়িয়ে দেওয়া প্রভুর সাথে ছোট্ট একটা লীলা। এখন এতটা কাজের চাপ যে আমি সম্ভবত মেসেজও ঠিকমতো চেক করতে পারি না, সকলের উত্তর দিতে পারি না, কমেন্টের উত্তর দিতে পারি না। অনেক দিদিদের রাগও হয়, অভিমানও হয়। অনেকে এমনও আছে, ফেসবুক থেকে অনেক দিদিরা এখন কমেন্ট করে বলে যে যদি দিতে না পারেন তাহলে ভিডিও কেন পোস্ট করেন। আচ্ছা, এবার ভাবেন যে বলছি কেন এগুলো, জাস্ট নর্মাল বলছি, তাতে কোনো ব্যাপার না, কারণ তারা তো দেখতে পাচ্ছে না যে আমাদের কাজটা কেমন করি না করি। তাদের ভাবে তারা বলছে, কারণ স্বাভাবিক, বারবার মেসেজ করার পর যদি রিপ্লাই না পাওয়া যায়, এটা আমারও হতে পারে। আর সামনেই পয়লা বৈশাখ, চাপটা ভীষণ পরিমাণে পড়ে যাওয়ার কারণে আমাদের একটুকু সময় হচ্ছে না। যাদের অর্ডার দেওয়া আছে তাদের কাজ করতে করতেই দিন কেটে যাচ্ছে। যাদের নতুন মেসেজ পড়ছে তাদের রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ সেই কাজটা না কমপ্লিট করা পর্যন্ত আমাদের যেন দু চোখটা এক হচ্ছে না। আজকের ভিডিওটা আমি ডেলি ব্লগে তোমরা যেটা দেখছো সেটা নিয়ে আমি কথা বলবো না। আজকের ব্লগটা আমি অন্য ভাব নিয়ে বলবো। আচ্ছা, দিনের বেলা আমাদের বলি, আমি সকাল 9টায় ঘুম থেকে উঠি। তোমাদের আমি অনেক ভিডিওতেই বলি 9টা থেকে 10টা আমার বেজে যায় ঘুম থেকে উঠতে। আর আমি ঘুমাই হচ্ছে মোটামুটি 2:30-3টের সময় আমি ঘুমাই। আর কাজ সকাল থেকে আমার কাজ হচ্ছে, আজকে যেমন শনিবার, এটা তোমরা ভিডিওটা দেখবে রবিবারে, একাদশীর দিন দেখবে। তো আমি ভিডিওটা এডিট করছি রাত্রির, এখন 2টো বাজে প্রায়। তো এডিট করে রাখছি, কারণ হচ্ছে কালকে সকালবেলা আর এডিট করার সময় তো হবে না, ঘুমের ঘোরে এতটা সাউন্ডও দিতে পারবো না, আমাকে ভিডিওটা পোস্ট করতে হবে। যাই হোক, অনেক দিন পর বেশ আমার মনের ভিতরটা আমার প্রভু যেন একটু ঝাঁকিয়ে ধরলো। শুদ্ধ বাংলায় বলছি, একটু ঝাঁকিয়ে ধরলো। প্রভুর সাথে কাটানো অনেক মুহূর্ত যেন আবার যেন পুরনো স্মৃতি ভাবে যেন উঠে আসছে, চোখের মধ্যে বারবার ভেসে আসছে। কারণটা হচ্ছে, কাল একটা দিদি এসেছিল নালিকুল থেকে। দিদিটা প্রথম যখন আসে, উনি এসেছেন আমার কালকে একটা ফোনে আমার 48 নাম্বার যে ফোনটা, সেটাই আমার প্রবলেমের কারণে কালকে আমরা একটু বাজারে গেছিলাম, মার্কেটে গেছিলাম, জামদানি কাপড় শেষ হয়ে গেছে সেগুলো আনতে। পাইকারির চাপটা তো অনেকটা, ওনাদের কাজগুলো হয়নি বলে আমি ভাবলাম এমনি নর্মালি পয়লা বৈশাখের অর্ডার তো বন্ধ করে দেওয়া হয়েছে, যতটা কাজ হয়েছে অর্ডারের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে, আর কয়েকটা মাত্র। তবে পাইকারি দিদিদের কাজগুলো একটু বাকি আছে, তার জন্য ভাবলাম একটু কাপড় নিয়ে এসে তৎক্ষণ কাটিয়ে করানো যাবে। তো আমি গেছিলাম কাপড় আনতে, আর উনি আসার কথা ছিল কি না ছিল, আমার সাথে যেহেতু ফোনে কথা হয় না, কারণ 48 নাম্বারটা তোমরা সকলেই জানো সখীর কাছে থাকে। আর আমার যে নাম্বারটা আমি ইউজ করি সেটা 22 নাম্বারটা ইউজ করি। ওখানেও হোয়াটসঅ্যাপগুলো চলে, এবং ওটাও আমার কাছে সারাক্ষণ রাখি না, কারণ অর্ডারের ফোন তো বাইরে নিয়ে যাওয়াটা আমার মনে হয় না ঠিক থাকে, কারণ আমি সবসময় প্রায় বাইরে থাকি, কাজের চাপে থাকি, কোনো সময় মাল আনা, এটা ওটা আনার, আমার রেগুলার আমাকে বাইরে যেতে হয়, এরকম হয়ে যায়। একদিন ছাড়া ছাড়াই মোটামুটি একবার জুয়েলারি, একবার কাপড়, এই করে করে সারা সপ্তাহ কাটিয়ে দিই। আর রবিবারটাই মোটামুটি ঘরে থাকি, আর শনিবারটাই ঘরে থাকি, আর যতটা থাকি ততটা চেষ্টা করি কাজ করে দেওয়ার। তো সকাল থেকে উঠে জুয়েলারি দেওয়া, তারপর সারাদিনের আরও কাজ করা হয়েছে, পাইকারি সব জিনিসপত্রগুলো মেলানো, এই সব কাজ করতে করতে এখন রাত হয়েছে। আমি 7টা থেকে এই 10:30 পর্যন্ত বসেছিলাম জামদানি কাপড়ে একটু অর্ডারের কাজ করতে। এবার আমি ওনার কথা বলি। দিদির এসেছে, আমি তখন হাটে ছিলাম, মার্কেটে ছিলাম, আর উনি এসেছে। আমার বাড়ি রিষড়া, জগন্নাথপুর, শীতলা মন্দির। আর সেই সময় আমার ফোন খারাপ হয়ে গেছে, ফোনটা আমার সুইচটা অন হচ্ছিল না, সুইচটা অফ হয়ে গেছিলো, তারপর অন হচ্ছিল না, ব্যাক সুইচটা আমার কাজ করছিল না। তো ফোনটা বসে গেছে খারাপ হয়ে, আর ওনার কাছে ওই 48 নাম্বারটা ছিল। তো
তো উনি বারবার ফোন করেছেন, অ্যাড্রেস প্রথমে বলে দেওয়া হয়েছে, কিন্তু হয়তো উনি ভুলে গেছেন, বেরিয়ে গেছে মাথা থেকে, কিন্তু কিভাবে আসতে হবে সেটা উনি মাথায় রেখেছিলেন। তো উনি কী করেছেন, এখানে মনসাতলা বলে একটা জায়গা আছে, তো ওই মনসাতলার কাছে উনি নেমে পড়েছেন, ওনারা স্বামী স্ত্রী। আপনারা কালকের ভিডিও দেখলে বুঝতে পারবেন, মানে আপনাদের কাছে হচ্ছে পরশু দিনের, কারণ আপনারা রবিবার ভিডিওটা দেখছেন। আমি শুক্রবার একটা শর্টস দিয়েছিলাম, একটা দিদি গোলুকে নিয়ে কোলের মধ্যে নিয়ে আদর করছিল। আমি যখনই কোনো শর্টস দিই, প্রভুর সাথে যদি একটা ভাবের কোনো কিছু দেখি ভক্তের, তখনই চেষ্টা করি জাস্ট একটা দেখা, না হলে কিন্তু আমার বাড়িতে রেগুলার অনেক মানুষরাই আসে, কিন্তু আমি কোনোভাবে শর্টস দিই না, চেষ্টা মানে সেরকম মনে হয় না, আমি দিই না। এবং আমার কারোর রিভিউ চাওয়ারও কোনো প্রয়োজনীয়তা পড়ে না, কারণ প্রভুর কৃপায় আমার যিনি ড্রেস ধারণ করবেন তিনি হচ্ছেন স্বয়ং প্রভু, স্বয়ং ব্রহ্মাণ্ডের মালিক। তো উনি যদি সন্তুষ্ট হয়, আমার কোনো মানুষের রিভিউ নেওয়া দরকার পড়ে না, কারণ উনি সব দিক থেকে, আমি যেভাবে পোশাক বানাই এবং যেভাবে পোশাক আমাদের বাড়ির যারা কাজ করে সবাই বলতে গেলে আমাদের গোবিন্দ ভক্ত, যারা যারা কাজ করে সবাই নিত্যলীলা না শুনলে, প্রবচন না শুনলে, ভগবত না শুনলে তাদের কাজ হয় না। তারা সমস্ত কিছু শুনেই কাজ করতে আরম্ভ করে সকাল থেকে, একদম আমাদের কাজ চলে রাত্রির 1টা-1:30 অবধি কাজ চলে। সেটা আমি করি লাস্টের দিকে, 7টা মোটামুটি 6:30টার মধ্যে সব কাজ বন্ধ হয়ে যায়। বাইরে যারা কাজে আসে, তারপর আমার কাজ শুরু হয় মেশিনে বসা। তার আগে আমি রাত ছাড়া কাজে বসি না, মেশিনে দিনের বেলা তো একদমই বসি না। তো উনি মনসাতলা নামার পর উনি অনেকজনকে জিজ্ঞাসা করে যে গলুদের বাড়ি চেনো, গলু গোপাল সেবা করে, গলুর মায়ের কাছে যাব, এরকম ভিডিও বানায়, ইউটিউবে ওনার চ্যানেল আছে। তো উনি ওকে অনেকজনকে বলে, ওনার ওখানে একজন কেউ হয়তো ওনাকে দেখিয়ে দিয়েছেন, ওখানে একটা মহাপ্রভুর ইস্কনের একটা মন্দির আছে, তো নিত্যদিন ওখানে সেবা হয়। তো ওনারা ভেবেছেন, যারা যারা ওনার ভাব দেখে যেটা বুঝতে পারলেন কথা শুনে, সেটা ভেবেছেন ওনার ওই বাড়িতেই যাবেন। তো ওনারা ওই বাড়িতে যখন দিন, ওনারা বললো যে ওনারা যেটা বলেছে সেটা আপনাদেরকে আমি শেয়ার করছি, তারপর আমি পুরো লীলাটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। তো ওনারা ওখানে গিয়ে দেখেন ভেতরের যিনি মুখ্য সেবা করেন পুরোহিত, তো উনি ওখানে প্রসাদ পাচ্ছেন। তো ওনাদের দেখে তরুহিরো করে প্রসাদ ছেড়ে উঠে পড়েছেন, উঠে পড়ে বলছেন, হ্যাঁ বলুন কাকে চাই। তো ওনাদের ভাবে আবার বলতে লাগছে যে গলুর মা মানে গোপাল সেবা করে এখানে একজন, যিনি ভিডিও করেন, ইউটিউবে ভিডিও করেন, তো এরকম ওনার বাড়িতে আমরা যাব, উনি পোশাক বানান। তো নর্মালি অত দূর আমাদের কেউ চেনে না, এবং আমাদের কোনোভাবে সেই রকম পরিচিতি নেই। আমরা অফলাইন তো সেরকমভাবে বিক্রি করি না, মানে কেউ আশেপাশে কোনো দিন আমরা প্রমোট করি না বা কোনো কিছুই করি না। আমরা মোটামুটি ওই ইউটিউবেই যা আমি দেখাই সেটুকুই। আর ইউটিউব থেকে শুরু হয়েছে, এখন ফেসবুকে পোস্ট করছি। এই ভিডিওটা হয়তো ফেসবুকে দিদিরা দেখবে অনেকে। তো উনি ওনার মতো বলার পর আমাদের ওখানে একটা কাঠের দোকান আছে, আমার হাজব্যান্ডেরই সম্পর্কে কাকা হয়, তো ওনার হাতেই আমাদের গলুর সিংহাসন বানানো হয়েছিল। তো ওনাকে এরকম বলে যে ইউটিউবে ভিডিও বানায়, ওনার একই গল্প বলার পর উনি বুঝতে পারেন, কাকা বুঝতে পারেন যে আমার কাছে আসার কথা বলছে। তো উনি আমার শ্বশুরমশাইয়ের নাম বললেন যে ওনার বাড়িতে যাব বলেন, এবং উনি একটা টোটো ধরিয়ে দেন। তো টোটো করে উনি আমাদের বাড়িতে আসেন। এবার মাঝে বলি, এই জামদানি কাপড়গুলো নতুন স্টক হয়েছে, কিছু কালার নতুন অ্যাড হয়েছে, স্কাই কালারটা আর একটা বাসন্তী কালার নতুন অ্যাড হয়েছে, বাকি সব কালার আগের মতোই আছে। আর এখানে একটা ছোট্ট ভাব বলি, আমি এগুলো সব জামদানি কাপড়গুলো পোশাক বানাচ্ছিলাম, পাইকারি পোশাক। তো তারপর যেন মনের ভেতরে আমি প্রবচন শুনছিলাম, ভগবত পাঠ শুনছিলাম, লীলা শুনতে শুনতে আমি কাজ করি। তো শুনতে শুনতে আমার একটা মনে একটা যেন ভাব এলো, আমার গোবিন্দ চাইছে আমি পোশাক বানাই। এখন উনারা অস্বস্তি হচ্ছে, যে পোশাকটা ওনারা পরে আছেন সেই পোশাকটা পরে ওনাদের অস্বস্তি হচ্ছে। আর গলুর ঘরে 24 ঘন্টায় পাখা চলে। গলুর ছোটো মা পাখাটা দিয়েছিল, আর ছোটো মার পাখাটা মানে এখন বড় ঘরে হয়ে গেছে, আর ওই গলুর ঘরে একটা পাখা আছে, তো এখন 24 ঘন্টায় চলে, ওটা বন্ধ হয় না। অনেকে এখন গরম পড়েছে, আমি একটা ছোট্ট কথা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে ঠাকুর ঘরের কখনো পাখা বন্ধ করবে না, কারণ তোমাদের শরীরে যেমন কষ্ট হয় তেমন ওনাদেরও কষ্ট হয়। দরকার পড়লে একটা নয় 10টা পাখা কেনো, 100টা পাখা কেনো, যদি পাখা খারাপ হয়ে যায়, কিন্তু ঠাকুর ঘরের পাখাটা
চেষ্টা করবে যতক্ষণ গরম আছে, যখন ঠান্ডা ভাব থাকবে, বৃষ্টির ভাব থাকবে, তখন বন্ধ রাখো। কিন্তু যখন বৃষ্টির ভাব থাকবে না, মানে সারা দিন সারাটা রাত, কারণ ওনারা একই জায়গায় বসে থাকেন, আমরা যেমন এদিক ওদিক কাজ করি, আমি যেমন এখন পাখার হাওয়াতে এখন শঁ শঁ আওয়াজও পাচ্ছেন, একটা আওয়াজ হচ্ছে, পাখার হাওয়া ছাড়া যেন ভিডিও করতে পারবো না, মানে কষ্ট হচ্ছে। আমি পাখাটা বন্ধ করে এডিট করার চেষ্টা করলাম, কিন্তু কষ্ট হচ্ছে গরমে, তো আমি পাখাটা চালিয়েই রাখলাম। তো আওয়াজটা মেন নয়, মেন হচ্ছে আপনাদের ভাব, আপনারা শুনতে চান কি চান না। তো সেটাই বলছি যে আপনাদের ঠাকুর ঘরের দরকার পড়লে, এত তো যারা ভিডিও দেখছে তারা মোটামুটি আমার গোলুসোনার পরিবারের অনেক বড় বড় ভক্ত তারা, কারণ ধৈর্য সহকারে ভিডিও না, মানে 10 মিনিট হয়ে গেছে মানে অনেক ধৈর্য তাদের, তারা এই ভিডিওটা শুনছে। তো যাই হোক, চেষ্টা করবেন প্রভুর ঘরে যেন একটু ঠান্ডা থাকে। এবার হচ্ছে যে প্রভুর জন্য এই পোশাকটা বানাচ্ছিলাম, যেন মনে হচ্ছিল গোবিন্দ আমাকে বলছে ওনার রাধা মায়ের জন্য এই গ্রিন পোশাকটা বানাতে। আর রিসেন্টলি আমি বলছিলাম এই গ্রিনটা আমার শাড়ি নেই, আমি সখীকেও বলছিলাম যে এই শাড়িটা আমি নেবো সখী, তো বলছিল নিয়ে নাও। তো আমি বললাম না, নেবো না, থাক, ভাল লাগছে না, একটু মোটা, একটু নরম না হলে এই গরমে পরতে পারবো না, থাক, নেবো না। তারপরেই যেন এখন মনে হচ্ছে যে উনি গোবিন্দ বলছেন। আমার নিত্যদিনের যে সেবাতে আমার মনের ভাব কিন্তু সব সময় জড়িয়ে থাকে। আসলে সব ভক্তদের ভাব, এটা আমার বলে নয়, যারা সব সময় গোবিন্দ চিন্তা করেন তাদের একটা ভাব এরকম জড়িয়ে থাকে, তারা বুঝতে পারে, অনুভব করতে পারে যে তাদের গোবিন্দ কি চায়, তাদের গোপাল কি চায়, তাদের বাড়ির যারা প্রভুরা আছে তারা কি চায়, এটা সকল ভক্তদের এটা ভাব জেগে ওঠে। সেটা যেমন আমারও নর্মালি জেগে ওঠে। তো সেটার জন্যই আমি শুরু হয়ে গেলাম, যে তখন 10:30 বেজে গেছে, ভাবছিলাম 11টার মধ্যে উঠে যাব। তখন এই ভাবটা হওয়ার পর আমি বললাম না, অনেক দিন থেকে এমনিতেও বলছিলাম সখীকে একটা রাধা মাধবের পোশাক বানিয়ে দিস, গরম পড়ে গেছে, ওটাকে চেঞ্জ করতে হবে। তো সখী বলেছিল একটু কাজের চাপটা কমুক, তারপর নয় বানিয়ে দেবো দিদি, আর 2-3 দিন ওয়েট করো, করে দেবো। না ঠিক আছে। ওই ঠিক আছে করতে করতে আজকে এমন ভাব আমার গোবিন্দ দেখালো কাজ করতে করতে, তা আমি নিজেই, আমি করি না নর্মালি, অনেক দিন ধরে আমি রাধা মাধবের পোশাক এখন বানাই না আমি, কারণ হচ্ছে আমার যারা পোশাক বানায় তারা সুন্দর করে এখন ব্লাউজগুলো বানাতে শিখে গেছে। তো ওদেরকেই ছেড়ে দিই, আমার ঘরের গোপালদের জন্য, রাধা মাধবের জন্য ওদেরকেই ছেড়ে দিই, এবং পাইকারি কাজগুলো চেষ্টা করি আমি একটু করে দেওয়ার। খুব কম কাজ করি আমি মেশিনে, কারণ ব্যাক পেন হয়, তো আমার ভীষণ পরিমাণে মেশিনে কাজ করে ফেলেছি, তার জন্য এখন সেই কষ্টটা হয়। তো সেই জন্য আর বসতে পারি না, এখন অন্যান্য কাজগুলো, মার্কেট যাওয়া, হ্যানা করা, এটা করা, জুয়েলারি দেওয়া, এইসবগুলো করি বসে বসে। তো এবার দিদি এসেছে, দিদি যা হোক করে আমার বাড়িতে এসেছে, এসে আমার দোতলায় উঠেছে, আর তখন আমি সবে রামনবমীর প্রসাদ পেয়ে ওপরে উঠেছি একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ শরীরটা আমারও কষ্ট হচ্ছিলো। আমাদের নির্জলা ছিলাম, আমার 1টা অবধি প্রায় নির্জলা হয়ে গেছিলাম। তো তার জন্য 12টা পর্যন্ত তো এমনি নির্জলা থাকতে হয় রামনবমীর দিনকে, তো 1টা পর্যন্ত নির্জলা ছিলাম আমি, যেহেতু মার্কেটে গেছিলাম। আর নির্জলা থাকাতে ঘরে থাকলে এতটা কষ্ট হতো না, যেহেতু বাইরে গেছিলাম, 3জনই, আমি সখী গলুর বাবাই 3জনেই গেছিলাম, তো 3জনেরই খুব কষ্ট হচ্ছিলো। এসে আমি নর্মালি ভাবলাম একটু 2 মিনিট বসে তারপর নয় আমি যাব। তো উনি নর্মালি উঠেছেন, উঠে আমাকে বলছেন যে না, আমি প্রথমে বললাম যে ওপরে যান, গিয়ে বসুন, ড্রেসের জন্য তো দেখিয়ে দেবে। তো উনি বললেন না, ড্রেসের জন্য আসিনি, আমি তোমার কাছে এসেছি। তো 2 মিনিট আমি থমকে ওনার দিকে তাকালাম, উনিও আমার দিকে তাকিয়েছেন, মানে আমরা দুজনকে কিন্তু কিছু বলিনি, জাস্ট তাকিয়েছিলাম। তো আমি মনে মনে ভাব নিচ্ছি যে আমার গোবিন্দ আবার কি মনে করাতে এসেছে আমাকে, আমি এটাই ভাবছিলাম। তো উনি আমার ভিডিও হয়তো দেখছেন। তো দেখার পর উনি আমার কাছে আসেন, এসেই আমাকে প্রণাম করতে চান। উনি অনেক বয়স্ক। রামনবমীর দিনকে একটা শর্টস দিয়েছি, আপনারা দেখবেন, গোলুকে নিয়ে আদর করছিল। তো আমি সরিয়ে দেওয়ার পর উনি আমাকে জড়িয়ে ধরেন, তো আমি জড়িয়ে ধরলাম, ধরে ভীষণ ভাবে এসেছিলেন উনি আমার কাছে, ভীষণই। তো ওনার ভাব আমি প্রথমে বুঝতে পারলাম, বুঝতে পারে তারপর ওনার কাছে বসলাম, বসে গলুর জন্য প্রসাদ তুলেছিলাম। রামনবমীর দিনে কথা বলছি তো একটু একটু মাঝখানে আটকে যাচ্ছি, কারণ মনে করতে হচ্ছে আমাকে। তো ওনার গলুর জন্য প্রসাদ দিতে তখন রামনবমীর দিনকে দুপুরের পর দিয়েছিলাম হচ্ছে দই ছিল, আর ছিল মিষ্টি ছিল। তো দই মিষ্টি ওনাকে দিয়ে, দাদাভাইকেও দিলাম, দিয়ে বসালাম। তো উনি আমাকে প্রথমেই স্টার্ট করলো যে মা, তোমার মনে আছে তুমি বিয়ের আগে গোলুকে কি সুন্দর আলু সেদ্ধ ভাত করে খাওয়াতে, করতে পারতে না, ফ্যান ঝাড়তে পারতে না, সেই ফ্যান শুদ্ধ ফ্যানে ফ্যানে ভাত করে খাওয়াতে, মনে আছে? আমি হাসলাম, জয় আছে,
আপনি এত কবে থেকে ভিডিও দেখেন আমার? তো বলে যে আমি তোমার অনেক দিন থেকে ভিডিও দেখি, যখন তুমি শাক ভাজা ভাত খাওয়াতে, নোটে শাকের এতে শুকনো লঙ্কা পর্যন্ত দিয়ে ওই শাক ভাজা ভাত খাওয়াতে, তখন থেকে দেখ। তো আমি ভাবলাম বিশালভাবে এসেছেন উনি, ওনার গল্প আগে শুনি বসে। ধীর মনে শুনলাম, অনেক কিছু ভাবের উনি, অনেক কথা বললেন, বারবার আসার চেষ্টা করেছে আমার কাছে, আসতে পারেননি, হয়তো প্রভু চায়নি, প্রভু যখন চেয়েছে তখনই আনিয়েছে। তো উনি ভাবে আমাকে মা মা বলে ডাকে, কথা বলে, অনেক কিছু বলে। আর ওনার ডাকেতে আমি বারবার আবার গোবিন্দর কাছে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, যে আমি আমার গোবিন্দকে নিয়ে কত মেতে থাকতাম তখন। এটা খাও, ওটা করো, এটা সেটা সেটা, মানে এমন দিন গেছে। আমার বাড়িতে আমি আর আমার দিদাই থাকতাম। দিদার দিদার সাথে রাগারাগি করে আমি আলাদা হয়ে গেছিলাম। আমার কিন্তু প্রথম ভগবান আমার দিদাই। যাই হোক, দিদার সাথে রাগারাগি করে আলাদা হয়ে গেছিলাম। দিদাও খুব রাগে ছিল। তারই তো বলতে গেলে সব, মানে আমার দিদা, আমাকে যা দেখবেন পুরোটাই আমার দিদার স্বরূপ আমি পেয়েছি বলতে গেলে নিজের মধ্যে। তো পুরোভাবে ওই রকমভাবে আলাদা হয়েছিলাম। তখন আমি রান্না করতে পারতাম না। ভাতটা কীভাবে করতে হয় অত বড় মেয়ে, আমাকে কোনোদিন আমার দিদা শেখায়নি। আর আমি ছোটো থেকে কোনোদিন আমার দিদা বকা পর্যন্ত দেয়নি, মারা তো দূরের কথা, অনেক দূরের কথা। আমার দিদা আমাকে একটা ফুল গাছ যেমন রাখে সুন্দর করে গুছিয়ে, তেমনভাবে আমাকে আমাকে বড় করেছে আমার দিদা। ভীষণ কেয়ারিং, ভীষণ সব কিছু, মানে আমি না চাইতেই আমাকে ছোট থেকে আমার দিদা সমস্ত কিছু আমার মুখের গোড়ায় দিয়ে দিত। দিদা অফিসে যেত, আমি মর্নিং স্কুল যেতাম, মর্নিং স্কুল থেকে আসতাম, সেই যে তালা বন্ধ করে ঘরে একা থাকতাম, তো সেরকমভাবেই থাকতাম। আর দিদা সমস্ত কিছু আমাকে, মানে একটা সাধারণ জীবনের একটা মেয়ে যেরকম কোনো দিন মা হয়তো বকেছে, মেরেছে, সব ভাবের সাথে জীবন কাটিয়েছে, আমার সেই জীবন কাটেনি। আমার একার সাথেই জীবন কেটেছে, আমার একার সাথেই আমার জীবনের সব কিছু চলতে শিখেছি। কিন্তু আমার দিদা আমার সাথ কখনো ছাড়েনি, আমার দিদা সবসময় সাথ দিয়ে রাখতো। তো এইসব ভাবগুলো আমার আবার যেন জেগে উঠলো, যে আমি ছাদের মধ্যে বসে বসে না এডিট করতাম গোলুর ভিডিওগুলো, আর সারাটা দিন আমি গোলুকে নিয়ে পড়ে থাকতাম। এই চন্দন সেবা আবার শুরু হবে অক্ষয় তৃতীয়া থেকে। চন্দন সেবার আগে আমাকে এই ভাবগুলো জাগিয়ে দিল আমার গোবিন্দ। আর দেখো, তোমরা বলো এই ধুতিটা কীভাবে পরাই? ধুতিটা জাস্ট নর্মাল কাপড়, এখন তো আর ধুতি বানানোর সময় হয় না আমার। ওই নর্মাল কাপড়কে আমি লম্বা করে সেলাই করে এইভাবে আমি পরিয়ে নিই আমার গোবিন্দকে। কেমন লাগছে সকলে বলো তো একটু। আর দিদিটার কথা বলি, দিদির বাড়ি আমি যাব, নালিকুলে বাড়িও না। আর দিদিটা আমার প্রত্যেকটা ভিডিও মনে আছে, প্রত্যেকটা ভিডিও উনি দেখেছেন। এত ভক্তি, হয়তো উনি আমাকে বারবার, মানে আপনাদের মধ্যে অনেক সবাই আছে আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। মানে এখন তো আমি ডেলি ব্লগ দিতেই পারি না, সারাটা দিনের কাজের এত ব্যস্ততা। মানে তখন যে আমার সময়টা কেটেছিল, যখন আমি শুরু হয়েছিলাম ইউটিউবে নর্মাল ব্লগ দিয়ে, তখন যে আমার জীবনটা কেটেছিল, সময় বড় ছিল, আর আমি কি করব বুঝতে পারতাম না। আর এখন আমাকে প্রভু এত জড়িয়ে দিয়েছে যে আমার কাছে সময় এতটাই ছোট, যে আমার কোনটা ছেড়ে কোনটা করব সেটাই আমি বুঝতে পারি না সারাদিন। যাই হোক, গোলুবাবুদের ঘুম পাড়ালাম, শোয়ালাম, ঠিক আছে, ওনারা ঘুমালো। আর আমিও এই ঘর থেকে এবার বেরোবো, 12টা বেজে গেছে, 12টা 1 হয়ে গেছে, এই পর্যন্তই সময়। আমি মাঝে মাঝে রাত্রির 1টাতেও ঘুম পাড়াই। ওই যে বললাম লীলা, যে ওনাদের শুয়ে দিলে আমার আর কোনো কাজ হয় না, ওনাদের না শোয়ানো পর্যন্ত আমার কাজ হবে। আর আমার রাধা মাধবকে আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। জয় রাধে।